একসাথে বসে অনেক অমীমাংসিত বিষয়ে মীমাংসায় পৌঁছানোর যে চেষ্টা, সেটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি। আমরা সবসময় গণমুখী এবং নির্বাচনমুখী। যে অর্থে নির্মিত হওয়ার কথা ছিল, যেই পথে পরিচালিত হওয়ার কথা ছিল, যেই জাতীয় ঐক্য বজায় রেখে দেশটাকে গড়ার কথা ছিল, সেটা আমরা শুরুতেই করতে পারিনি। আমরা সকলে মিলেই বাংলাদেশটাকে একটি নির্বাচনের রোডম্যাপে আমরা উঠাতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি আপনাদের অজানা কিংবা জানতে চাওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের অতিথিদের কাছ থেকে জেনে নেই। আজকে আমরা কথা বলবো, আলোচনার বিষয় হচ্ছে তৃণমূলের প্রস্তুতি ও জাতীয় নির্বাচন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে এসে যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই আসলেই আপনাদের সাথে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমরা তার কাছ থেকেও জানবো। আমরা এখন স্বপন ভাই আপনার কাছেই যাই। আপনি শুনেছেন যে তৃণমূলের প্রস্তুতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছি। প্রথমেই একটু দেখি, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই একদমই তৃণমূলের নির্বাচন নিয়ে যে বিষয়গুলো রয়েছে, তৃণমূলে কাজ করা, সেখানটায় আমরা দেখেছি বেশ কিছু দল তাদের তৃণমূলে বিভিন্ন সভা সমাবেশ মহাসমাবেশ এই কেন্দ্রিক করছে। কিছুদিন আগে আমরা দেখেছি ইসলামী আন্দোলনকে, সেখানে অনেকগুলো দল গিয়েছে। সামনে বোধহয় 2-1 দিন পরে জামাতের আছে। এনসিপি সারা দেশব্যাপী পদযাত্রা করছে। সেখানটায় আপনাদের কি অবস্থা, এবং আপনারা যারা বিভিন্নভাবে এর আগে ঐক্য ফ্রন্টে ছিলেন, যুগপৎ আন্দোলনে ছিলেন বিএনপির সাথে, এই দলগুলোর আসলে কি অবস্থা, এবার আপনারা কি ভাবছেন, কিভাবে আগাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মাই টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন, সবাইকে আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা। যে বিষয়টি আপনি আলোচনায় আনলেন, তৃণমূলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা কি সেটি বলবার চেষ্টা করেছেন। আপনি যথার্থই বলেছেন, অনেকগুলো রাজনৈতিক দল যারা আগামী নির্বাচন করবে বা করার চিন্তা করছে, সকলেই নির্বাচন নিয়ে কম বেশি তাদের কার্যক্রম শুরু করেছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে সেই কার্যক্রমটা শুরু করেছি। ইতিমধ্যে আমরা সারা দেশে আমাদের দলীয় প্রার্থী বাছাইয়ের আভ্যন্তরীণভাবে যে বাছাই পর্বটি, সেটি আমরা করবার চেষ্টা করছি, এবং দলগতভাবে প্রস্তুতি যেটি নেবার সেটি আমরা নিচ্ছি। আমাদের যে মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, শরিক দলসমূহ সেই প্রস্তুতি নিচ্ছে। যে বিষয়টি বলছেন যে সবাই যে সাংগঠনিক কাজটি করছে, তার ভিতরে নির্বাচন যে মেইন ফোকাস, এটি হতো সত্য, কিন্তু একই সাথে এই কাজগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে বিরাজিত যে রাজনীতি এবং এই সংস্কারের প্রশ্নে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সংস্কারের প্রশ্নে, বিশেষত মৌলিক সংস্কার যেগুলো সংবিধানের সংস্কার আমরা বলছি, সেই সব প্রশ্নে জনগণকে বা আস্থায় নেবার জন্য অথবা জনগণের দৃষ্টিতে আনবার জন্য এই ভোটের রাজনৈতিক ক্যাম্পিং বলেন আর যে তৃণমূলের কাজগুলো বলেন, সেগুলোর সাথে এটা কোরিলেটেড। যে রাজনৈতিক শক্তি যে বিষয়ে রাষ্ট্র সংস্কারের বিষয়টাকে প্রধান করতে চান অথবা এটিকে আলোচনার টেবিলে রাখতে চান, এটির মীমাংসা চান, সে বিষয়গুলোর সামনে আনার চেষ্টা করছে। আপনি যে কয়েকটি রাজনৈতিক দলের কথা বলছেন, তারা যে সমাবেশ এবং পদযাত্রা করছে, সেখানে নির্বাচনের প্রশ্ন যেমন কিছু কিছু আলোচনা হয়েছে, কিন্তু তার বাহিরে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু রাজনৈতিক মীমাংসার প্রশ্নগুলা তারা নিয়ে এসছেন। কিন্তু এর মাধ্যমে তাদের গণসংযোগও তো হচ্ছে, প্রার্থীদের পরিচয় করে দিচ্ছে। আমি সেটা বলছি যে সেইটা কাজটা তো হচ্ছে, কিন্তু তাদের বক্তব্যে যেটি আসে সেটার মধ্য দিয়ে তাদের এটি নির্বাচনী ক্যাম্পেইন হিসাবে বিবেচনা নেওয়া যায় না। তারা মোটা দাগে দেশটাকে কিভাবে দেখতে চান, তাদের আগামীর বাংলাদেশের কি স্বপ্ন, সেই জায়গাটা তুলে ধরবার চেষ্টা করছেন। তো এটি আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে এখন
যে আমরা গুণগত পরিবর্তনের যে মাত্রা তৈরি করবার চেষ্টা করছি, জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এই কমিশনের সাথে বৈঠক করছেন এবং অনেকগুলো মৌলিক বিষয় ইতিমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, অনেকগুলো মৌলিক বিষয় হচ্ছে না, সেগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এরপরেও এটি বলা যায় যে যেটুকু অগ্রগতি হয়েছে সেটি বাংলাদেশের রাজনীতিতে একসাথে বসে অনেক অমীমাংসিত বিষয়ে মীমাংসায় পৌঁছানোর যে চেষ্টা, সেটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি এবং সে অগ্রগতির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি বলে আমি মনে করি। আর কয়দিন লাগবে আপনাদের এই মিটিং? অনেকগুলো বিষয় এখন অমীমাংসিত। আপনি একটা বিষয় অমীমাংসিত থেকে যাওয়ার পরে দ্বিতীয়বার আলোচনা হয়েছে, সেটি আবার তৃতীয়বারও অমীমাংসিত থেকে যাচ্ছে। এতে ডেভেলপমেন্টটা হচ্ছে যেটি হচ্ছে যে আপনি আজকে যে বিষয়ে মতামত আমি দিচ্ছি, প্রত্যেকটি রাজনৈতিক দল তার পরবর্তী মতামত দেওয়ার ক্ষেত্রে পুরা পরিবেশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, যুক্তির উপস্থাপনা, এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু পরবর্তীতে তার অবস্থান পরিবর্তন করছে। স্বপন ভাই, আপনি যেহেতু এই আলোচনায় গিয়েছেন, সুতরাং অনেকেই কিন্তু আবার বলে থাকেন যে বিএনপির অনেক নেতাদেরও আমরা বলতে শুনেছি যে ঠিক আছে, মৌলিক যে বিষয়গুলো, যতটুকু একদম মৌলিক বিষয়, সে বিষয়গুলো এখানে আলোচনা হতে পারে। যতগুলো বিষয় আপনারা আলোচনা করছেন সবগুলোই কি মৌলিক? কিছু তো যারা আগামীতে ম্যান্ডেট নিয়ে আসবে রাষ্ট্র পরিচালনায়, তাদের উপরে তো ছাড়তে হবে, কারণ তারাও তো জনগণের ম্যান্ডেট নিয়েই আসবে। সেগুলোও কি এখন আপনি পথ নির্দেশ করে দিবেন? তাহলে তাদের কাজটা কি থাকবে? না, আপনি দেখুন, আপনি আজকে রাষ্ট্র সংস্কারের আলোচনা অথবা জাতীয় ঐকমত্য কমিশন গঠন, অথবা আমরা যারা এতদিন পর্যন্ত তাদের সাথে কাজ করেছি, এখন বৈঠক করছি প্রতিনিয়ত, এর প্রয়োজনীয়তাটা কেন দেখা দিল? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে আপনি এটা খুঁজবেন যে জুলাইয়ের একটা গণ অভ্যুত্থানের ইতিহাস আমাদের তৈরি হয়েছে। 1 বছর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের শত বছরের মধ্যে একটি ঘটনা ঘটলো, যে ঘটনায় সরাসরি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু সারা দেশের মানুষ সে অভ্যুত্থানে অংশগ্রহণ করলো এবং ভয়াবহ একটা ফ্যাসিবাদকে রাষ্ট্র ক্ষমতা থেকে তাড়িয়ে দিল। এবং যেই শক্তিটি রাষ্ট্র ক্ষমতা থেকে পালাতে বাধ্য হলো, তাদের 15 বছরের শাসন আমলটা আমরা দেখেছি যে ঘরের মায়েরা বোনেরা বলতো যে শেখ হাসিনাকে পরাভূত করা যাবে না, এবং এই শক্তি ডালপালা এমনভাবে গজিয়ে বসছিলেন, সমস্ত বাহিনী থেকে শুরু করি, প্রশাসন থেকে শুরু করি, তার লুণ্ঠনতন্ত্রের শরিকদের থেকে শুরু করে পুরো দেশটা গ্রাস করে নেওয়ার অবস্থা তৈরি হয়েছিল। এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শক্তি আছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। সেই আওয়ামী লীগ 5 তারিখের পর থেকে নাই হয়ে গেল। এর মধ্য দিয়ে যে শিক্ষাটা রাজনীতিতে আমাদেরকে দিল, সেটি হচ্ছে যে আমরা কখনোই এটা ভাবতে পারি না যে এটাই শেষ কথা, বা আমি শেষ কথার বা শেষ সিদ্ধান্ত দেওয়ার মালিক। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো বাংলাদেশকে, যে 15 বছর বলেন, 54 বছর বলেন, আমরা স্বাধীন বাংলাদেশটি যে অর্থে নির্মিত হওয়ার কথা ছিল, যেই পথে পরিচালিত হওয়ার কথা ছিল, যেই জাতীয় ঐক্য বজায় রেখে দেশটাকে গড়ার কথা ছিল, সেটা আমরা শুরুতেই করতে পারিনি। হোঁচট খেয়েছি না শুধু নয়, ভয়াবহ রকমে সেটাকে পিছিয়ে দিয়েছি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেখানে শরণ ভাই, সেখানে নিশ্চয়ই এই আলোচনা অনেকবার এসছে, এই জন্য জিজ্ঞেস করি। সেটি হচ্ছে সেখানে এখন আপনারা সব রাজনৈতিক দলগুলো বসে যে সনদ তৈরি করছেন অথবা আগামী দিনের গাইডলাইন তৈরি করছেন, সেটি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনায় যারা যাবেন তারা একদম শতভাগ মেনে চলবেন কিংবা মেনে চলতেই বাধ্য থাকবেন, সেটি কি নিশ্চয়তা দেয়া যায়? আমরা যে এখন সনদটি তৈরি করবার চেষ্টা করছি, একটা প্রতিশ্রুতির জায়গায় হয়তো আপনারা বলছেন, এখানে প্রতিশ্রুতি আলোচনাটা, সেখানে একটা পার্থক্য আছে, আপনি একটু বুঝবার চেষ্টা করবেন। সেটা হলো অতীতের যে আমরা তিন জোটের আমরা চুক্তি দেখেছি, এটি একটা প্রতিশ্রুতি ছিল। আজকে যে জাতীয় সনদ তৈরি করবার কথা বলা হচ্ছে, এটি কিন্তু শুধু প্রতিশ্রুতির ভেতরে সীমাবদ্ধ থাকবার কথা নয়। প্রতিশ্রুতি অবশ্যই হবে, আমরা সবাই এটা থেকে স্বাক্ষর করব, এটা জাতীয় সনদ হবে। একই সাথে যেগুলো
জনগণের ম্যান্ডেটের সাথে সংশ্লিষ্ট নয় সেগুলা আপনার আইনে পরিণত হয়ে যাবে অধ্যাদেশের মধ্য দিয়ে। আর যেগুলো জনগণের ম্যান্ডেটের সাথে সম্পর্কিত, যেমন পার্লামেন্টের উচ্চ কক্ষ করবেন, সংবিধানের মৌলিক একটা সংস্কার, 70 অনুচ্ছেদের যে ক্ষমতা রহিত করা। কিন্তু আপনি যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন হবে সেগুলো পরবর্তী সরকার চাইলে তো পরিবর্তনও করতে পারবে। আপনার জাতীয় সনদের যে এক ধরনের ন্যায্যতা তো আছে, একটা বৈধতার জায়গা তো আছে। আপনি যদি এই পুরো জাতির সামনে যেই অঙ্গীকার করলেন, সে অঙ্গীকার থেকে দূরে সরে যাওয়ার অথবা অঙ্গীকার পালন করতে ব্যর্থ হওয়ার দায় আপনাকে তো নিতেই হবে। সেটা নেয়ার পরে সেটা তারা পূরণ যদি না করে তখন কি কিছু করণীয় থাকবে? আমরা সেই জায়গায় আসছি না। এই জায়গায় আমাদের যে সনদটি তৈরি হবে, আমরা 70 সালের নির্বাচনের কথা প্রায় বলি, সকলে বলি। এখানে অ্যালোফো একটা কথা ছিল যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফ্রেম অর্ডার, যেটা সেটি হচ্ছে যে আপনি যেই এগ্রিমেন্টটা তৈরি করবেন, সেই এগ্রিমেন্টটাকে আইনে পরিণত করার জন্য যে সাংবিধানিক পন্থা আছে, সেই পন্থা নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি। সেই আলোচনা শুরু হবে, সেখানে কথা আছে। সেখানে আপনি দেখেছেন যে ঐকমত্য কমিশন স্প্রেডশিট যেটা দিয়েছিল, সেখানে এই সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে তার অনেকগুলো অপশন দেওয়া আছে, 6টা অপশন দেওয়া আছে। গণভোট, গণপরিষদ, সংবিধান সভা নির্বাচন, আগামী পার্লামেন্ট, অনেকগুলো কথা আছে। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে ভিন্ন মত আছে। এই আলোচনাটা এখনো যেহেতু আসে নাই, সেই জন্য বলছি সনটা তৈরি হওয়ার পরেই আপনি আলোচনাটা আসবে, আপনি কিভাবে এটি বাস্তবায়ন করবেন। সৈয়দ ইমরান স্যার, প্রিন্স, বিএনপির যুগ্ম মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। আমরা বিরতির আগে ছিলাম শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আমরা স্বপন ভাই আপনার কাছেই আসি আলোচনার সূত্র ধরে। আলোচনার বিষয়বস্তু তৃণমূলের প্রস্তুতি ও জাতীয় নির্বাচন, সেখানটাই একটু আসি। আমরা কথা বলছিলাম শাওন ভাইয়ের সাথে, সেটি হচ্ছে যে আমরা কয়েকটি দলকে দেখেছি ইতিমধ্যেই, তারা আমাকে জি এনসিপি দেখছি আমরা, তারা এই যে পদযাত্রা করছেন, উত্তরাঞ্চল শেষ করে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন ঢাকায় মহাসমাবেশ করেছে, অনেক দলগুলো গিয়েছে, জামাত সামনে কয়েকদিন পরই মহাসমাবেশ করছে। সব জায়গায় একটা নির্বাচনের বারতাও আছে, যাই বলুক না কেন। সেই জায়গাটায় বিএনপিকে সংস্কার কমিশনে যেতে দেখছি, তারা মিটিং করছেন, বক্তব্য দিচ্ছেন। কিন্তু এই যে সামনে নির্বাচনের দাবি দ্রুত করার, গতকালকে মহাসচিব বলেছেন নির্বাচন যত পিছিয়ে যাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটি বিএনপি নেতা তারেক রহমানও বলছেন, আপনারাও বলছেন। কিন্তু আপনাদের তৃণমূলের প্রস্তুতিটা কি? হঠাৎ করে যদি সিদ্ধান্ত হয়ে যায় যে শেষ জুলাই সনদ ঘোষণার পরে যে নির্বাচন হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? আপনার প্রস্তুতি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আজকের শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি আমাদের স্বপন ভাই, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাইরের প্রচণ্ড বৃষ্টি এবং তার ফলে যে তীব্র যানজট, সেই যানজট এবং বৃষ্টির কবলে পড়ে আমার এখানে আসতে, এই শোতে আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আপনি বলছেন প্রস্তুতি, তো বিএনপি একটি রাজনৈতিক দল, নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা সবসময় গণমুখী এবং নির্বাচনমুখী। তো বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল হয়ে নির্বাচনের জন্য তার আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। তারপরেও আমরা 5ই আগস্টের পর থেকেই কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল এখন নির্বাচনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, এবং আমরা এই কারণে নিজেরাও যেরকম আমাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি আমরা ধানের শীষের বা আমাদের নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি। একই সাথে সরকার যাতে একটি নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসব মুখর একটা নির্বাচনের আয়োজন করতে পারে, সেই জন্য আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সমর্থন এবং সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তো আপনি বলেছেন যে এনসিপি বা ইসলামী আন্দোলন কিংবা জামাতে ইসলামী, হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো তো আমরা দেখেছি। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি বাংলাদেশের রাজনীতির মাঠে। জামাতে ইসলামী দীর্ঘদিন আপনার নিষিদ্ধের একটা মানে কবলে ছিল। এই সরকার ক্ষমতায় আসার পরে সে জামাতের নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে, তারা নিবন্ধন এবং মার্কাও ফিরে পেয়েছে। তারাও যেরকম ধরেন আমরা দেখেছি যে সারা বাংলাদেশে ইতিমধ্যেই 300 আসনে প্রার্থী ঘোষণা করে আপনার দাঁড়িপাল্লা দিয়ে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। দিনে বলেন, রাতে বলেন, ভোরে বলেন, বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় কিংবা আপনার রাস্তায় তারা কিন্তু মিছিল করছে। কিন্তু আবার অন্যদিকে তারা বলছে, তাদের আমির বলছে নির্বাচনের কোনো পরিবেশ নাকি নাই।
তো যারা আপনার মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধরত অবস্থায়, আমরা যখন যুদ্ধরত ছিলাম তখন তারা পাকিস্তান, সেই যুদ্ধরত অবস্থায় পাকিস্তানের নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেখানে যখন পরিবেশের কোনো সমস্যা হয়নি, এখন তারা কেন এই পরিবেশের সমস্যা দেখছে আমার জানা নাই। তো এখন আমরা সকলে মিলেই বাংলাদেশটাকে একটি নির্বাচনের রোডম্যাপে আমরা উঠাতে চাই। আর এনসিপি, হ্যাঁ, নতুন রাজনৈতিক দল, আমরা দেখেছি যে তারা এখন জেলাগুলিতে বের হয়েছে। তারা বলেছিল জুলাই আগস্টের বিপ্লবের বা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের স্মরণে তাদের 36 দিনের কর্মসূচি, এই পদযাত্রা। আমরা দেখেছি পদযাত্রার নামে তারা আসলে নির্বাচনী প্রচারণা, প্রার্থী ঘোষণা ইত্যাদি ইত্যাদি সেখানে করছে। তো ঠিক আছে, ভালো, তাদের প্রস্তুতি আমরা দেখছি। ইসলামী আন্দোলনও করছে। তা আমরা সকলে মিলেই কিন্তু আমরা একটা নির্বাচনের ময়দানে বা একটা রোডে, আমরা মহাসড়কে আমরা উঠেছি। তো হ্যাঁ, এই নির্বাচনকে আবার বিলম্বিত করার জন্য, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য, বিএনপিকে একটা চাপে রাখার জন্য, সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন দল আমরা দেখছি বিভিন্ন নিত্য নতুন ইস্যু সামনে নিয়ে আসছে, এবং এমন এমন ইস্যুগুলো সামনে নিয়ে আসছে যেগুলোর সাথে বাংলাদেশের গণতন্ত্র কিংবা রাজনীতির সংস্কৃতির কোনো মিল নাই, একদম পুরোপুরি পরিপন্থী। যেমন ধরেন, বলা হচ্ছে ভোটের সংখ্যানুপাতে আপনার সংসদের আসন মানে বিন্যাস করতে হবে, আসন দিতে হবে। এটা বাংলাদেশের গণতন্ত্র এবং এই যে রাজনীতির সংস্কৃতির সাথে যায় না। বাংলাদেশের মানুষের মানে সরাসরি তারা প্রার্থী দেখে, মার্কা দেখে ভোট দিতে চায়, এবং যখন আপনি প্রার্থী থাকবে না, শুধু মার্কায় আপনি যাবেন, তখন সেই জনগণ কিন্তু জানবে না উনি কাকে তার জনপ্রতিনিধি নির্বাচিত করছেন। তার মানে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের যে অধিকার, সেই অধিকারটি আপনি এই পিআর এর মাধ্যমে কেড়ে নিচ্ছেন। আজকে এই পিআর সিস্টেমকে সামনে নিয়ে এসে একটা অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। পিআর সিস্টেম বাংলাদেশে হবে না, এটা একটা অবাস্তব, এবং বাংলাদেশের জনগণ এই ব্যাপারে কোনোভাবেই অভ্যস্ত নয়। বরঞ্চ এই সব দাবি যারা করছে, আমার কাছে মনে হচ্ছে এর পিছনে নতুন কোনো ষড়যন্ত্র আছে। প্রিন্স ভাই, আপনার কথার মাঝখানে একটু বলি, সেটি হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত অন্য জামাতকেও বলেছেন, অন্যান্য দলকেও মোটামুটি পরিচয় করে দিচ্ছে কে কি প্রার্থী। আপনারা নির্বাচন দ্রুত চাচ্ছেন, কিন্তু নির্বাচনের কোনো প্রার্থী অথবা কে প্রার্থী হবে, আপনার আসলে আপনি হবেন না অন্য কেউ হবে, সেটি এখনো নিশ্চিত ওই এলাকার জনগণ। আমি একটু বলি এক্ষেত্রে, একটু আমি শেষ করি। এক্ষেত্রে আমরা দেখেছি যে এখন নির্বাচনের দাবি এর আগে ডিসেম্বরে করেছেন, সেই সূত্রে যদি ডিসেম্বরে নির্বাচন হতো আর মাত্র 3-4 মাস পেতেন, একদম তফসিল ঘোষণার সময় চলে আসতো। 2018-র উত্তপ্তকালীন সময়ে বিএনপি নির্বাচনের ডিসিশনের পরে একাধিক প্রার্থী, 3 জন করে প্রার্থী ঘোষণা হলো, এবং গুলশানে আমরা দেখেছি যে তারা সংক্ষুব্ধরা অনেক সময় মিছিল মিটিং করেছে। তো বিএনপির মতো যারা 3-4 বারের রাষ্ট্র পরিচালনার দল, তারা এখন পর্যন্ত তৃণমূলে কারা নির্বাচন করবে সেটি আপনারা যেতে পারেননি, অথচ নির্বাচন তারা বিএনপি পিছিয়ে যাচ্ছেন না। এটা বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে নির্বাচনের প্রার্থী ঘোষণার আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এইটা বাংলাদেশে এর আগে সবাই কিন্তু সেটা ফলো করেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, কিংবা আপনার জামাত, কিংবা আপনার ধরেন অন্যান্য রাজনৈতিক দল, যে কমিউনিস্ট পার্টি কিংবা মুসলিম লীগ, এর সবাই কিন্তু এইটাই ফলো হয়ে আসছে। এই নির্বাচনী এই সংস্কৃতিটা কি, এটা যখন নির্বাচন কমিশন আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করবে, সাথে সাথে ওই দিনই বা ওই 1-2 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব তফসিল ঘোষণা করে। আমরা তো আমাদের প্রার্থী সিলেকশনের একটা পদ্ধতি আছে, আমরা আমাদের দলের যারা সদস্য আছে তাদের কাছ থেকে আমরা পাই, মানে আবেদন, আমরা মানে একটা মনোনয়ন বোর্ড থাকে, আমি বলছি আবেদন মানে আমরা মানে প্রার্থনা করি, চাই। তারা দলের নির্ধারিত ফর্মের মধ্যে ফর্ম কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে সেটা ফিল আপ করে সেটা পার্টিতে জমা দিবে। জমা দেওয়ার পরে সেটা আবার যাচাই বাছাই হয়। যাচাই বাছাইয়ের পরে আমাদের দলের একটা মনোনয়ন বোর্ড আছে। ইচ্ছা করলেই তারেক রহমান কিংবা বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে তাকে মনোনয়ন দিয়ে দিতে পারবে না। সেখানে আমাদের একটা মনোনয়ন বোর্ড আছে। সেই বোর্ডের যারা সদস্য, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ওই সংশ্লিষ্ট জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা, তারা যখন যাদের যে জেলার আপনার বোর্ডের সাক্ষাৎকার হয়, তারা সেখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকে। এখন এই বোর্ডের কাছে ওই যে আবেদন, আমাদের দলের কাছে যারা আবেদন করলো তাদেরকে ইন্টারভিউ দিতে হয়। সেই ইন্টারভিউটা তারা এই বোর্ড গ্রহণ করে,
তখন দিন সকাল 9টা থেকে শুরু হয়, রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত চলেছে, এরকম অনেক নজির আছে। সবার বক্তব্য শুনে তখন বোর্ড পরবর্তীতে সিদ্ধান্ত নেয় কাকে নমিনেশন দিলে সেখানে ভালো হবে। তো এটা একটা গণতান্ত্রিক পন্থা। আর যাদের দলের মধ্যে গণতন্ত্রের নামে একটা তন্ত্র আছে, তারা নির্বাচনের 1 বছর আগেই 300 আসনে ঘোষণা করে দিতে পারে। এই কাজটা তো অন্যরা আগে করেও ফেলতে পারে, আপনারা কেন করছেন না? আমরা এটা পারি না, আমরা পারি না, কারণ বিএনপির যে গঠনতন্ত্র আছে, যেটা আপনার ইয়েতে কি বলে নির্বাচন কমিশনে অনুমোদিত, এই গঠনতন্ত্র শুধু বিএনপির না, জাসদেরও আছে বা অন্যান্য রাজনৈতিক দলের আছে, সেখানে কিন্তু যে সুস্পষ্টভাবে লেখা আছে, এটা আমরা পারি না। আর এটা আগে করতে গেলে আমাদের মতো দলের একটা সমস্যাও রয়েছে। তো সেখানে সেই সব বিবেচনা করেই ওই আমরা মনে করি ওই 3 মাস না, যখন নির্বাচন কমিশন শিডিউলটা ঘোষণা করে তখন এটা যখন দেওয়া হয়, সেটা দিলেই সেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তারপরেও যেটা বলা হয়, দলের মধ্যে তো একটা দিক নির্দেশনা, ইঙ্গিত, গ্রিন সিগন্যাল বলে একটা কথা আছে। কিছু কিছু জায়গায় এমন যে আমরা করতেছি না তা না, করা হচ্ছে না যে তা না, এটা আমাদের দলের নিজস্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব একটা টিম আছে, বা আমাদের দলের এরকম টিম আছে। আমরা দেখেছি এর আগে 2001 সালের নির্বাচনের আগে, যেমন আমি বলি, আমাদের এই প্রার্থীদের অবস্থান কি, এটা নির্ণয়ের জন্য বিভিন্ন পেশাভিত্তিক পেশাজীবী কি বলে প্রফেশনাল যে আপনার বিভিন্ন মানে সংস্থা আছে, তাদেরকে কাজে লাগানো হয়েছে। তারাও জানে না যে এটা কাদের জন্যই তারা মানে প্রার্থীদের ইয়ে খুঁজতেছে, মানে খবর নিচ্ছে, বা আমরা তো জানি না যে কারা। সেগুলোকে নিয়ে এসে ওই মনোনয়ন বোর্ডে সবকিছু একসাথে করে তখন কিন্তু সিদ্ধান্তটা হয়। প্রিন্স ভাই, এর সাথে শুধু বিএনপি তো আসলে শুধু বিএনপির প্রার্থী না, বিএনপির সাথে জোটে যারা যাবে কাদের সাথে হবে তাও নিশ্চয়ই আছে। শুনবো আমি একটু স্বপন ভাইয়ের কাছ থেকে আসতে চাই। স্বপন ভাই, আপনারা এর আগে বিএনপির সাথে যখন ঐক্যফ্রন্টে ছিলেন, আন্দোলন করে একসাথে নির্বাচনও করেছেন, আপনি নিজেও করেছেন, তো সেই জায়গায় এবার আপনাদের চিন্তা কি? আপনারা কি কোনো জোটবদ্ধ নির্বাচন করবেন না একক নির্বাচন করবেন? এবং আপনারা বিএনপির সাথেও দেখেছি যে মিটিং সভা এগুলো করেছেন এই বিষয়ে। ধন্যবাদ। আমরা ঐক্যফ্রন্ট ছিল 2018 সালের নির্বাচনের আগে। তখন তো সেই বাস্তবতা জানেন, আমরা বিএনপির সাথে ঐক্যফ্রন্টভুক্ত যারা ছিলাম, আমরা একসাথে নির্বাচনটি করেছি। আর গণতন্ত্র মঞ্চ এখন যে লড়াই সংগ্রামের অংশীজন, বা আমরা যারা রাষ্ট্র ক্ষমতা ফ্যাসিস্ট পাল্টানোর জন্য বা ফ্যাসিস্ট হটানোর জন্য যে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছে 31 দফার ভিত্তিতে, যেটা বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিক সমস্ত দলগুলা, আমরা দীর্ঘ সময় একসাথে লড়াইটা করছি ভিন্ন ভিন্ন জায়গা থেকে। আমি 2 মিনিটেই উত্তরটা নিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে নির্বাচন কিভাবে হবে, বা নির্বাচন বিএনপির সাথে মঞ্চ দলগুলা একসাথে করবে কিনা, এই প্রশ্নে কিন্তু কোনো আনুষ্ঠানিক আলোচনা এখন পর্যন্ত আমাদের ভেতরে হয়নি। আমরা মূলত এই আন্দোলন সংগ্রামের অংশটি আমাদের ছিল। এই ক্ষেত্রে নির্বাচন সামনে আসলে যারা আন্দোলনের অংশীজন, সেই বিষয়ে নিশ্চয় আলোচনা হতে পারে। আমরা এখন গণতন্ত্র মঞ্চ তার দলগুলো নিজস্ব তার সক্ষমতা অনুযায়ী তার নির্বাচন প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আগামী নির্বাচন কিভাবে জোটবদ্ধ হবে, কেমন করে হবে, সে আলোচনা তো সামনে আছে। সে আলোচনা থাকলে, সে আলোচনা আসলে জাতি তো দেখবেই কিভাবে হবে। জি, আপনারা আসলে এবারে নির্বাচন নিয়ে কি ভাবছেন? জেএসডি তো এর আগে অপোজিশনে ছিল বিভিন্ন সময়, তো এবার আপনারা কি স্বপ্ন দেখছেন যে কাদের সাথে জোট করবেন? যারা ক্ষমতায় যাবে তাদের সাথে, নাকি অপোজিশনে থাকবে তাদের সাথে? না, বিষয়টি আসলে সেরকম না। আমরা দলগতভাবে, মঞ্চগতভাবে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে জাতির সামনে, সেই বিষয়গুলোকে সামনে রাখবার আমরা চেষ্টা করছি। আমরা মনে করছি যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য, টেকসই করবার জন্য, এখানে যে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, যেটি 15 বছরে যেটুকু ছিল সেটুকু ধ্বংস হয়েছে, 54 বছরে যথাযথভাবে গড়ে ওঠে নেই। সেই বিষয়টি প্রধান। আমাদের নির্বাচন হয়েছে, বারবার নির্বাচনে আমরা সরকার গঠন করেছি, আবার সরকার থেকে গিয়েছি, কিন্তু আমাদের যে সংকটের জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে পারিনি অতীতে। এবার এই সুযোগটা এসছে। এই সুযোগটা আসবার কারণেই আজকে কমিশন করছি, আমরা কথা বলছি, দলসমূহ এই সমস্ত বিষয়ে আমরা
একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। কবে পৌঁছবেন? একটা কথা শুনেন, জি, আমি 2 মিনিট সময় দিতে পারবো। বিদ্যমান যে ব্যবস্থাপনা ছিল সেটি যে কার্যকর নয় এটা সব প্রমাণিত হলো। তাহলে এই মৌলিক প্রশ্নটিকে এড়িয়ে আমরা নির্বাচন তো গণতন্ত্রের জন্য এটা শর্ত, প্রথম শর্ত, কোনো সন্দেহ নাই, কিন্তু যে ব্যবস্থাপনাটা যে এটা গ্রহণযোগ্য নয়, এটি ফ্যাসিস্ট তৈরি করে, ফ্যাসিস্ট উৎপাদন করে, সে ব্যবস্থাপনা বিরুদ্ধে যে সংগ্রামটা ছিল সেটিকে আপনি বদলাবার যে সুযোগটা আপনার তৈরি হয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হওয়ার জন্য যে গঠন কাঠামো দরকার, সেই গঠন কাঠামোটা যদি আমরা যথাযথভাবে তৈরি করতে পারি, তাহলে একটি নির্বাচনের মাধ্যমে যে সরকারটি তৈরি হবে সেই সরকার অতীতের মতো সেই ভুল পথে পরিচালিত হওয়ার, ভুল পথে যাওয়ার সুযোগ থাকবে না। এই প্রত্যাশার প্রতিবন্ধকতা কি একদমই 30 সেকেন্ডে যদি বলেন, আপনি যে প্রত্যাশা করছেন, আমার এই প্রত্যাশা রাজনৈতিক কোন দল নাকি না, আমি রাজনৈতিক দলসমূহের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না, তবে এই প্রশ্নটা তুলতেই চাই, সেটি হচ্ছে যে যে বদলে দেওয়ার যে আকাঙ্ক্ষার জায়গাটা জুলাইয়ের পরে তৈরি হয়েছিল, নানা বিভাজনের কারণে, নিজেদের উঠোন সাজানোর চেষ্টায় ব্রত থাকার কারণে সেটা কোথাও কোথাও ম্রিয়মাণ হয়েছে বলেই মনে হয়, কখনো কখনো অপ্রধান হয়ে গেছে বলে আমার মনে হয়। আমি এটাকে নির্বাচন এবং সংস্কার আমরা বিচার কখনোই মুখোমুখি করতে চাই নাই, কিন্তু রাজনৈতিক দোলাচালে পড়ি, কখনো কখনো দেখা যাচ্ছে একটা মুখোমুখি হয়ে যায়, একটা শত্রু হয়ে যায়, কিন্তু এটা হবার কথা ছিল না, সকলের আকাঙ্ক্ষার জায়গায়। সুতরাং এই তিনটাকে মিলিয়েই আমাদের পথ চলার অঙ্গীকার থাকাটাই হচ্ছে যে আগামী দিনে ভালো কিছু হওয়ার সুযোগ তৈরি হওয়া। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই, আপনার কাছে আসি, আমাদের হাতে আসলে সময় খুব কম। এই বিষয়টি আপনার কাছেও একটু জানতে চাই, তা হচ্ছে যে এই যে বলছে যে মৌলিক বিষয়গুলো এড়িয়ে যেতে চাই না, সেক্ষেত্রে যদিও স্বপন ভাই বলেননি যে টাইম ফ্রেমটা কত, জুলাই সনদের যে বাস্তবায়ন। আমি একটু বলি যে দেখেন, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এবং এই যে 12 দলীয় জোট বা অন্যান্য যে আমাদের অপর রাজপথের যারা আমরা আন্দোলনের সাথী, আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের কথা বলে আসছি। বিএনপির কথা যদি বলেন, 2016 সালের বিএনপি যে কাউন্সিল অনুষ্ঠিত হলো 17 সালে, সেখানে কিন্তু 16 সালে বেগম খালেদা জিয়া সেই কাউন্সিলেই যে কথাগুলো সাহসী উচ্চারণ করেছিলেন, সংস্কারের ব্যাপারগুলো কিন্তু সামনে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে আমরা বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, সেটার মধ্যে কিন্তু ব্যাপক সংস্কারের একটা বিষয় ছিল। এরপরে আপনার আমাদের যে 2018 সালে নির্বাচনে যে ম্যানিফেস্টো ছিল, যে রাষ্ট্র মেরামতের রূপরেখা, সেখানেও কিন্তু ছিল। এরপরে আমরা দলগতভাবে 27 দফা দিয়েছিলাম, তারপরে আমরা গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দল সাথে মিলে আমরা 31 দফা দিয়েছি। এবং আমরা যখন এই 31 দফা দিয়েছিলাম, তখন আমরা একটা ফ্যাসিবাদের অগ্নিগর্ভের মধ্যে থেকে, ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা কিন্তু দিয়েছিলাম। আমাদের আগে বাংলাদেশে এই যে এখন যারা আপনার এই সংস্কারের কথা বলছেন, তারা কিন্তু কেউ কোনো কথা শব্দটি উচ্চারণ করেন নাই। তো যাই হোক, আপনি নির্বাচন, এই যে আন্দোলনের কথা বলেন, এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের মধ্যেও কিন্তু কেউ কোনো সংস্কারের কথা সামনে নিয়ে আসে নাই। একটু যদি থামাই, সেটি হচ্ছে যে সংস্কারের কথা আপনারা বলছেন, কেউ অস্বীকারও করেনি, কিন্তু আপনাদের কেন মনে হচ্ছে যে আপনাদের সংস্কার বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই? আপনারা নিজেরাই বলে প্রতিষ্ঠিত করছেন না তো? কি বলছেন? মানে আপনারা নিজেরাই যে বলছেন যে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে কেউ কেউ প্রতিষ্ঠিত করতে চায়, এটি কেন মনে হচ্ছে? এটা আপনি ধরেন একটা মিথ তৈরি করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না। এটা যেমন সংস্কার ঐক্যমত্য কমিশনের কিছু বক্তব্যের থেকে ওইটা আসছে, এবং এই যে কিছু রাজনৈতিক দলের কথা বললাম, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, তারা এটাকে একটা কেন যেন উদ্দেশ্যমূলকভাবে নিয়ে আসছে। অথচ এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে, সেই সংলাপে তারা যে আপনার যে দলিলটা হাজির করেছিল, যেটার উপরে আলোচনা হচ্ছে, সেই দলিলের প্রায় 90% বিষয়ের সাথে বিএনপি একমত পোষণ করেছে। তাহলে এই অপবাদ কতটা সফল হচ্ছে বলে মনে হয়? এবং এই সব একমত পোষণ করতে হলে বিএনপিকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ছাড় দিতে হয়েছে। আমরা ছাড় দিয়েছি। এখন তারপরেও যখন বিএনপিকে বলা হয়
যে বিএনপির সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বাধা দিচ্ছে, এটাকে উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছু না। তাহলে সেই উদ্দেশ্যপ্রণোদিত বিষয়টি কি জনগণ নিচ্ছে বলে মনে হয়? কখনোই কতটা সফল হয়েছে? আপনার জনগণ কাকে, আপনার শহরের জনগণ আর গ্রামীণ জনগোষ্ঠীর জন্য। আমি তো আজকে গত রাত্রে ভোরবেলা 5টার সময় এলাকা থেকে আসলাম, 5 দিন ঘুরে আসলাম, জনগণের সাথে কথা বলেছি, চায়ের দোকানে বসে কথা বলেছি, এই বাজারে গিয়ে কথা বলেছি, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা তো সংস্কার বলতে যে জিনিসটা বুঝে, তারা মুক্তভাবে কথা বলতে চায়, মুক্তভাবে নিঃশ্বাস নিতে চায়, গণতন্ত্রের আবরণে তারা থাকতে চায়, কোনো দমন নিপীড়ন তারা দেখতে চায় না। এক সেন্সে একটা ফ্যাসিবাদ মুক্ত, সেই ফ্যাসিবাদ মুক্ত যাতে না হয়, এটা আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। সেই কারণে আপনার বলা হচ্ছে যে এখন এই যে বললাম যে ভোটের সংখ্যানুপাতে আসন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে লিটমাস টেস্ট করা, এগুলো হচ্ছে একটা প্রতিবন্ধকতার সৃষ্টির একটা অপপ্রয়াস। 1 মিনিট সময় পাবো হয়তো, সেখানে একটু বলি। এই যে দলগুলোর কথা বললেন যে অপবাদ দিচ্ছে, তারা তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যার যার অবস্থান থেকে কাজ করেছে। আপনারা এক সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তো সেই দলগুলোকে কি এমন হলো যে 5 আগস্টের পরে গত 10 মাসে আপনারা আস্থায় রাখতে পারছেন না? আপনারা তো যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আস্থায় রাখতে পারছেন না, একসাথে। খুবই রহস্যজনক। এই যে ধরেন ইসলামী আন্দোলন হাত পাখা গত 15 বছর আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের পার্টনার ছিল, শেখ হাসিনাকে পাংখা দিয়ে বাতাস করেছে। এখন তারা বলছে যে বড় বড় কথা, এই যে ঢাকায় যে বড় সমাবেশ তারা একটা করলো, আপনার এর আওয়ামী লীগ আমলে সবন্বের সাক্ষী, আওয়ামী লীগ আমলে তারা যে সমাবেশগুলো করেছে, হাসান মাহমুদকে সেখানে নিয়ে এসে প্রধান অতিথি করেছে, ওবায়দুল কাদেরকে করেছে, তখন তো হাসিনার বিরুদ্ধে টু শব্দটি তারা উচ্চারণ করেনি। আর জামাতে ইসলাম আমাদের কাছে একটা রহস্যজনক মনে হচ্ছে, জামাতে ইসলাম সবসময় আনপ্রেডিক্টেবল। আপনি ধরেন সেই 47-এ যখন পাকিস্তানের আন্দোলন হয় তখন তারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, 71-এ যখন মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশের বিরোধিতা করেছে। এরশাদের যে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য শেখ হাসিনার আঁচল ধরে তারা 86 নির্বাচনে গিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আমাদের সাথে নির্বাচন তারা বর্জনও করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ছিল। কিন্তু বর্তমানে তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা আসলেই আমাদের কাছে রহস্যজনক। ঠিক আছে, তারা তাদের রাজনৈতিক স্ট্যান্ড তারা নিতেই পারে, কিন্তু যে অপপ্রচার, যে প্রোপাগান্ডার মধ্যে যাচ্ছে, এটা তাদের রাজনীতির সাথে মিলে না। তারা যে বলে আল্লাহর আইন তারা করতে চায়, আল্লাহর প্রতি আনুগত্য, সত্যের পথে যাওয়া, সেটার সাথে। অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সব কিছুর পরে সবার উপরে দেশ, আর সেই বাংলাদেশকে কল্যাণমূলক একটি রাষ্ট্রে গড়তে সবাই যার যার জায়গা থেকে কাজ করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।